শুনবেন লেখক তপন রায়ের লেখা গল্প অস্তিত্ব। সন্ধ্যা হয়ে এসেছে। স্বর্ণময়ী দেবী দুপুরের ভাত খাওয়া কাপড় জামাটা কলঘরে ছেড়ে নিলেন। দরজায় দরজায় প্রদীপ দেখিয়ে শাঁখ বাজিয়ে সন্ধে দেওয়ার আগে দরজাগুলোই একটু জল ছড়া দিয়ে নেওয়া তার শাশুড়ির কাছ থেকে শেখা। তারপর থেকে সকাল সন্ধে নিয়মিত এটা করে আসছেন তিনি। এক ঘটি জল নিয়ে সদর দরজার গোড়ায় জল তরতরা দিতে গিয়ে দরজা খুলেই তার হাত থেকে জলের ঘটিটা দুম করে পড়ে গেল মাটিতে। তারপরই স্বর্ণময়ী দেবী গো গো আওয়াজ করে ধরাস করে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেললেন। তিনি কি দেখলেন? এই ভর সন্ধেবেলা কি তিনি ভূত দেখলেন? শাশুড়িকে পড়ে যেতে দেখতে পেয়ে তনুজা, নতুন বউ, বারান্দা থেকে এক লাফে উঠোনে নেমে চিৎকার শুরু করলো, পড়ে গেছে, মা পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, মা অজ্ঞান হয়ে গেছে। তা শুনে ও বাড়ি থেকে খুড়শাশুড়ি মিতালি ছুটে এসে স্বর্ণময়ীর চোখে মুখে জল দিতে গিয়ে দেখেন অন্ধকারে বটঠাকুর দাঁড়িয়ে। ও গো বাবা গো, বটঠাকুরের ভূত এসেছে বলে সেও কাঁপতে কাঁপতে এক ছুটে ও বাড়ি চলে গেল। তনুজার নতুন যুগের মেয়ে, ভয় ডর তেমন নেই। দাঁড়িয়ে থাকা বুড়োটার মুখটা দেখে কোথায় দেখেছি একটু চেনা যেন মনে হয়। কি চাই আপনার এখানে? কেন এসেছেন? যান, চলে যান এখান থেকে বলে চেঁচামেচি জুড়ে দেয়। এমন সময় বুলেটের ভটভট আওয়াজ করতে করতে মোটরসাইকেলে নবীন অফিস থেকে বাড়ি ফেরে। দরজা গোড়ায় মা উল্টে পড়ে আছে, আর তনু পাশে বসে মায়ের চোখে মুখে জল দিচ্ছে। দেখে বাইকটা স্ট্যান্ড করিয়ে এগিয়ে আসে। কি হলো? কি হয়েছে কি? হ্যাঁ, এই যে এনাকে দেখে মা অজ্ঞান হয়ে গেছে বলে দাঁড়িয়ে থাকা লোকটিকে দেখিয়ে দেয় তনুজা। নবীন দেখেই চমকে যায়। কি সর্বনাশ! এ তো তার বাবা জগদীশ হালদার। এখনো বেঁচে আছে? তা থাকুক না হয়, ফিরে এলো কেন? কি হবে এখন? খুব ঘাবড়ে যায় নবীন। কি করবে সে এবার? তুমি কোথা থেকে এলে? তুমি বেঁচে আছো নাকি? তোমাকে তো পুড়িয়ে এলাম শিবপুর শ্মশানে। তুমি কি বাবার ভূত, নাকি কোনো ফ্রড লোক? আমি মরিনি রে নবু, হাসপাতাল ভুল করেছিল। কার না কার বডিকে আমার বডি বলে পুড়িয়ে দিয়েছিল, আর তোরাও অন্যের সেই বডি পোড়ানো দেখে এসেছিস, জগদীশবাবু বললেন। কি হবে এবার? তারপর ফিসফিসিয়ে তনুজাকে জিজ্ঞেস করে, আর কেউ দেখেনি তো? দেখেনি মানে? মা পড়ে যেতেই আমি তো চেঁচিয়ে ডাকলাম, তাতেই তো মিতালি কাকিমা ছুটে এসে মায়ের মুখে জল ঝাপটা দিচ্ছিলেন। তারপর এনাকে দেখে বটঠাকুরের ভূত বলে ভয়ে চেঁচাতে চেঁচাতে দৌড়ে চলে গেলেন। কি বলেছে? বটঠাকুরের ভূত? গুড গুড আইডিয়া। ঠিক আছে, দেখছি। এই কথা বলেই নবীন তার বাবাকে নিয়ে আগে তাদের গোয়াল ঘরের পাশের ঘুপচি জানালাহীন গুদাম ঘরটায় ঢুকিয়ে দিয়ে এলো। এখান থেকে বেরোবে না একদম, সব দরকারে আমরাই আসবো, ডাকতেও হবে না বলে রেখে এলো বাবাকে। আরে বুড়োটাকে নিয়ে পড়ল। মা যে এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে তার খেয়াল করা নেই। নিজের বাইকটা তোলার দরকার নেই, যত আদিক্ষেতা। তনুজা গজগজ করে, দেখছি, যে কাজটা আগে সেটা তো আগে করতে হবে, তারপর আর যা যা করা তা তো করবই বলে নবীন ফিরে এসে মাকে তুলে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়। মায়ের মাথার নিচে একটা অয়েল ক্লথ দিয়ে বেশ করে চোখে মুখে জলের ঝাপটা দেয়। ফ্যানটা ফুল স্পিড করে দিয়েও একটা তাল পাতার পাখা দিয়ে মাথায় হাওয়া করতে থাকে। একটুক্ষণ পরে স্বর্ণময়ী দেবীর জ্ঞান ফেরে। চোখ খুললেও তার মুখ দিয়ে কথা বেরোয় না, চোখগুলো এদিক ওদিক ঘুরতে থাকে, কাকে যেন খোঁজে। তনুজা শাশুড়িকে জিজ্ঞেস করে, মা কিছু বলবেন? কাউকে খুঁজছেন? শাশুড়ি কোনো উত্তর দেয় না, কীরকম একটা শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকেন। হয়তো কোনো ভাবনায় ডুবে আছেন, নয়তো কোনো ভাবনাই নেই, সব তালগোল পাকিয়ে গেছে। বউকে বসিয়ে নবীন পাশেই কাকার বাড়ি ছুটল, মায়ের অজ্ঞান হয়ে যাওয়ার জন্য কাকার কাছ থেকে হোমিওপ্যাথি ওষুধ আনতে। আসল উদ্দেশ্য হলো কাকিমা কতটা কি ঠিক বুঝেছে তার একটা আন্দাজ নিতে যাওয়া। ঢুকেই নবীন হাউমাউ করে পড়ল, কাকু, ভর সন্ধেবেলায় সদর দরজা গোড়ায় মা কি না কি দেখে ভয়ে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে, একটু ওষুধ দাও দেখি। কিছু কি রে নবু? ভূত, তোর বাপের ভূত, আমি সচক্ষে দেখনু, দাঁড়িয়ে আছে। কাকিমা ওদিক থেকে চেঁচিয়ে বলল,
ভূত কোত্থেকে আসবে বলো দেখিনি কাকিমা? এখন কি আর ভূত টুত আছে? নবীন বলে। তোদের তখনই বলেছুনু, বড়ঠাকুর 4 পো দোষ পেয়েছে, দোষটা কাটিয়ে ছাদটা কর। শুনলিনি তো আমার কথা তখন? তোর কাকাও কানে তুলো গুঁজে রইল। এখন বোঝ, তেনার এ বাড়ির উপর দৃষ্টি পড়েছে। শুধু কি তোদের বিপদ, আমাদেরও তো কম বিপদ নয় রে এখন। ঠিক আছে কাকিমা, দেখছি। কাকু, তুমি বরং তোমার ওষুধের বাক্সটা নিয়ে একবার চলো দেখিনি ও বাড়িতে, মাকে দেখে আসবে একটু। দেখ নবু, সন্ধে হয়ে গেছে, এখন আর আমার ও বাড়ি যাওয়া ঠিক হবে না। দাদা তো আমাকে বড্ড ভালোবাসতো, তার দৃষ্টি এখনও ও বাড়িতে অধিষ্ঠান করছে। কিছু বলা যায় না রে নবু। এই দুটো ওষুধ দিয়ে দিচ্ছি, তুই বরং ওষুধ দুটো বৌদিকে 5 ফোঁটা করে 5 মিনিট অন্তর খাইয়ে দিবি। কাল সকালে আমি দেখে আসব। জগবন্ধুর ভয় আছে, দাদা মারা যাওয়ার পর সে ভাইপোকে ঠকিয়ে বেশ কয়েক বিঘা ধানি জমি তার নিজের নামে করে নিয়েছে। নবুরা কিছুই খোঁজ রাখত না, যা জানতো দাদাই জানতো। অপদেবতারা তো সব অন্তর্যামী হয়। এখন যদি দাদার ভূত এসে তার ঘাটটা, না আর ভাবতে পারে না জগবন্ধু। ভাবলেই সারা শরীর কিলবিলিয়ে ঘাম দেয়। নাড়ি দ্রুত চলতে থাকে। মিতালি, মিতালি, কোথা গেলে? এদিকে এসে একটু বসো না পাশে। বউকে ডাকে জগবন্ধু। সন্ধেবেলাটা মানুষজন কাছে থাকলে তাও একটু ভয়টা কম হয়। নবীন নিশ্চিন্ত হয় যে কাকা কাকিমা বাবাকে ভূত বলে বিশ্বাস করেছে। এখন এ কথা গাঁ জুড়ে ছড়িয়ে পড়তে দেরি হবে না কাকিমার গুণে। পাড়ার বউদের ধরে ধরে বলবে। আরও কতটা কি রং চড়াবে সে ভবিষ্যতেই বলবে। বাড়ি ফিরে দেখে মা খানিকটা স্বাভাবিক হয়েছে, তাও কাকার দেওয়া ওষুধটা খাইয়ে দেয়। স্বর্ণময়ী জিজ্ঞেস করেন, লোকটা কি চলে গেছে? কোথায় যাবে মা? তাড়িয়ে তো দিতে পারি না, আর সেটা কি ধম্মে সইবে? আজকে আমাদের সংসারের এত কিছু তো সবই বাবার জন্য। গুছিয়ে সব ব্যবস্থা তো আমাদের জন্যই করেছিল। জগদীশ হালদার বেশ চালাক চতুর লোক ছিলেন। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কনিষ্ঠ রানী হিসেবে ঢুকে প্রমোশন পেয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে চাকরি করছিলেন। এপাশ ওপাশ টাকা মিলিয়ে তার সঞ্চয়ের পরিমাণ বিশালই, কিন্তু কাউকে বুঝতে না দেওয়ার জন্য বাড়িঘরের খুব কিছু উন্নতি করেননি। লোকের চোখে ঘর বাড়িটাই আগে লাগে কিনা। অফিস অ্যাসোসিয়েশনে কর্মকর্তা হওয়ার সুবাদে ভিজিল্যান্সের ঝামেলার ভয় কমই ছিল। তবুও জগদীশবাবু সব ব্যবস্থা পাকা করে রেখেছিলেন। কিন্তু 2-2.5 বছর আগে করোনা মহামারীর প্রথম ঢেউয়ের ধাক্কায় জগদীশবাবু কাত হয়ে পড়লেন। সে সময় রোগের জন্য সরকারি তৎপরতা প্রচুর। সরকার থেকে কতগুলো হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসেবে ঘোষণা করেছিল। জগদীশবাবুও সরকারি চিকিৎসার আওতায় উলুবেরিয়ার কাছে এক কোভিড হসপিটালে ভর্তি হতে বাধ্য হলেন। অতি তৎপর সরকার তখন বাড়ির লোকেদেরকেও দেখতে দিতে অ্যালাউ করছে না। যা হবে ওই ফোনে খোঁজ নেওয়া। মারা গেলেও বাড়ির লোকের মৃতদেহ দেখার কোনো অধিকার ছিল না। সরকারি ব্যবস্থায় মৃতদেহ পলিথিন ব্যাগে মুড়ে নির্দিষ্ট চুল্লিতে পুড়িয়ে দেওয়া হতো। বাড়ির লোককে শুধু ডেথ সার্টিফিকেটটা দিত। বড়জোর মাস্ক পরে 1-8 জন শ্মশানের ধারে কাছে যেত। তাই হসপিটাল থেকে যখন ফোন এলো জগদীশ হালদার মারা গেছেন, তখন নবীনই বাসে করে উলুবেড়িয়া হাসপাতালে গিয়েছিল। ওই রিসেপশন থেকেই বলে দিয়েছিল পরের দিন সব বডি শিবপুর শ্মশানে যাবে। নবীন ওখানে যেতে পারে, তবে বডির সিল খোলা হবে না। কি আর করে নবীন, কিছু প্যাক করে মোড়া বডি পোড়াতে নিয়ে যাচ্ছে দেখে মাত্র। বাবার ডেথ সার্টিফিকেটটা পরে শ্মশানের কাউন্টার থেকে নিয়ে এসেছিল। পোড়ানো হয়ে যেতে স্বর্ণদেবী নবীনকে কাছা পরিয়েছিলেন, আর নিজেও শাঁখা ভেঙে নোয়া খুলে শ্যাম্পু দিয়ে মাথা সিঁদুর তুলে থান কাপড় পরে নিয়েছিলেন। 10 দিন হব্বিষ্যি করে 11 দিনের মাথায় কাজ। সময় গুনে গেঁথে পুরোহিত বলেছিলেন জগদীশ 4 পো দোষ পেয়েছে। নবীন লেখাপড়া জানা গ্র্যাজুয়েট ছেলে, ওসব মানেনি। আর ওর কাকা জগবন্ধুও সমর্থন করেছিলেন নবীনকেই। তাই সাধারণভাবে ক্রিয়াকর্ম সম্পন্ন হয়েছিল। টাকা পয়সা সব কাগজ, সার্টিফিকেট, জমির দলিল, পর্চা সব স্বর্ণময়ী দেবী দেওর জগবন্ধুর হাতে তুলে দিয়ে নবীনকে বুঝিয়ে দিতে বলেছিলেন। জগবন্ধু দাদার বিপুল টাকার পয়সার সঞ্চয় দেখে ফেলে, কিন্তু সব তো নমিনি করা আছে স্বর্ণময়ীকে। ওখানে হাত দেবার জায়গা নেই, তাই চাষের জমি জমা খানিকটা নিজের নামে করে নিয়েছিলেন। লোভ সামলাতে পারেননি। জগদীশ মারা যাওয়ার পরপরই তার অফিসের সহকর্মী থেকে বড় সাহেব সকলেই এসে জিপিএফ, গ্র্যাচুইটি, পেনশনের কাগজ সই করিয়ে নিয়েছিলেন স্বর্ণময়ী দেবীকে দিয়ে।
আর কম্প্যাসিওনেট গ্রাউন্ডে চাকরির দরখাস্ত করিয়ে নিয়েছিলেন নবীনকে দিয়ে। শ্রাদ্ধের কাজ মিটে যেতেই নবীন ধরে করে মায়ের বিধবা ভাতাটাও বার করে নিয়েছিল। সে সময় সব সরকারি অফিসে কোভিডের নামে বইছে একটা সহানুভূতির হাওয়া। তার উপর অ্যাসোসিয়েশনের মাথা জগদীশের ছেলে বলে কথা। নবীনের ইনকাম ট্যাক্সের ইন্সপেক্টর চাকরিটাও সবার শুভেচ্ছাতে বেশ সহজেই জুটে গেল। বাবা মারা যেতে নবীনের বরাত খুলে গেল যেন। স্বর্ণদেবী ছেলের বিয়ে দিয়ে লক্ষ্মীমন্তে একটি বউ এনেছেন বাড়িতে। নবু ভালো মাইনে পাচ্ছে, স্বর্ণময়ী পাচ্ছেন পেনশন, জমা টাকা থেকে মাসে মাসে মোটা সুদ, তার উপর বিধবা ভাতা। তার সংসারে এখন সুখ সচ্ছলতা উপচে পড়ার দিন। স্বর্ণময়ী রান্না করছিলেন চুপচাপ মাথা নিচু করে, পাশে তনু বসে সাহায্য করে দিচ্ছিল। এমন সময় পায়ের খসখস আওয়াজ শুনে চোখ তুলে দেখেন জগদীশ। স্বর্ণময়ী তাকে দেখেই রাগে যেন জ্বলে ওঠেন। কেন বাইরে এসেছো? বলেছি তো চলে যাও এখান থেকে, অন্তত ঘরে থাকো, এসো না আমার সামনে। তুমি আমার বিবাহিতা স্ত্রী স্বর্ণ, আমি আসবো না? চলে যেতে হবে আমাকে বলছো? হ্যাঁ হবে, চলে যেতে হবে। দেখছো না আমি শাঁখা সিঁদুর ফেলে থান পড়ে বিধবা হয়েছি সর্বসমক্ষে। আমার পক্ষে আর তোমার সাথে থাকা সম্ভব নয়। এ পোড়া মুখে আর রং মেখে সং সাজতে পারবো না। লজ্জা ঘেন্না আছে তো নাকি? ওটা তো একটা ভুল ছিল স্বর্ণ। কি ভুল কি ঠিক আর বিচার করা যাবে না। সমাজ সংসারের সামনে আমি বিধবা হয়েছি, আর আমার পক্ষে অন্য কিছু করা সম্ভব নয় বলে মুখে আঁচল চাপা দিয়ে কাঁদতে থাকেন স্বর্ণময়ী। কথাবার্তা শুনে ঘর থেকে বেরিয়ে আসে নবীন। মায়ের কান্না দেখে জগদীশকে ধরে তার ওই ছোট্ট গুদাম ঘরটাই টেনে নিয়ে যায়। বাবার কাছে বসে বোঝায়, দেখো তুমি এখন সকলের কাছে মৃত, অফিস রেকর্ডেও তুমি মৃত। তোমার অফিস তোমার প্রাপ্য পিএফ, গ্র্যাচুইটি, লিভ স্যালারি, পেনশন সব দিয়ে দিয়েছে। তোমার ডেথ সার্টিফিকেট দেখে কম্পেনসেটরি গ্রাউন্ডে আমার ইন্সপেক্টরের চাকরিও দিয়েছে। এখন তোমার অফিস তোমাকে আর মানবে না। উপরন্তু তুমি বেঁচে আছো দেখলে ফ্রড করার অভিযোগে কাল আমার সাসপেনশন হবে, তারপর ভিজিল্যান্স হয়ে আমার চাকরিটা যাবে। এদিকে আমি বিয়ে করেছি দেখতেই পাচ্ছ। আমার ভবিষ্যৎটা কি হবে ভাবতে পারছো? তোমাকে অফিস পর্যন্ত যেতে হবে না। এখানে পাড়ার কেউ তোমাকে দেখলে গ্যাঁটের পয়সা খরচ করে অফিসে খবর দিয়ে আসবে। আবার মায়ের দিক দিয়ে ভেবে দেখো, এক তো মা এখন বিধবার জীবনযাপন করছে, সমাজ সংসার সবাই জানে। সেখান থেকেই কি আর মানসিক দিক দিয়েই কি মায়ের কি আর সধবা অবস্থায় ফেরা সম্ভব? লোকলজ্জা বলে একটা ব্যাপার আছে তো। তাছাড়া মা এতদিন ধরে বিধবা ভাতা পেয়ে আসছে। মাকেও তো ফ্রডল্যান্ড কাজের জন্য পুলিশ ধরবে। এখন তুমি ভেবে দেখো কোনটা উচিত অনুচিত। এত সব কিছু জগদীশবাবু ভেবে দেখেননি। দ্বিতীয়বার বেঁচে ওঠার পর জেল থেকে ছাড়া পেয়ে নিজের স্ত্রী পুত্র পরিবারের কাছে ফেরার জন্য মন ব্যাকুল হয়ে উঠেছিল। তাই কপরদকহীন অবস্থায় চেয়ে চিনতে অনেক কষ্ট সহ্য করেও বাড়ি ফিরে এসেছিলেন মনে মনে অনেক আনন্দের আশা নিয়ে। কিন্তু তিনি ফিরে এসে একই অবস্থার মধ্যে পড়লেন। কিছুই ভাবতে পারছেন না। এখানে তার নিজের সংসারে আজ তার কোনো স্থান নেই। নিজের স্ত্রী আর তাকে স্বামী হিসেবে মানতে অস্বীকার করছে। নিজের গড়ে তোলা বাড়িতে তার আর স্থান নেই। নিজের ছেলে আজ তাকে কার্যত তাড়িয়েই দিচ্ছে। নিজে তিল তিল করে গড়ে তোলা সম্পত্তিতে তার কোনো অধিকার নেই। এই গুমটি গুদাম ঘর থেকে বেরোতেও পারবে না কোথাও। নিজেকে কোথাও সে প্রকাশ করতে পারবে না। তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব, তার পাড়া প্রতিবেশী এর সামনে বেরোতে পারবে না। দেখলে লোকে তাকে ভূত ভেবে ভিড়মি খাবে। তাহলে তার অস্তিত্ব তো এখন মিথ্যা, অথচ সে জলজান্ত বেঁচে। জগদীশবাবু মুখ তুলে শূন্য দৃষ্টিতে প্রশ্ন করেন, আমাকে কি করতে বলিস নবু? আত্মহত্যা? না না, একদম না। আত্মহত্যা করো না, অন্তত এদিকে, এ তল্লাটে নয়। তুমি আত্মহত্যা করলে আবার পুলিশ আসবে, প্রমাণিত হবে তুমি এতদিন জীবিত ছিলে। তার উপর মৃত লোকের আবার ডেথ সার্টিফিকেট কোনো ডাক্তার দেবে না। তাহলে তুই বল কি করব? অসহায়ভাবে বলে জগদীশবাবু। তার যেন পাগল পাগল লাগে। তুমি বরং বাবা যেখান থেকে এসেছো রাতের দিকে আবার সেখানেই চলে যাও। সেখানেই? জানিস কোথা থেকে এলাম? একবারও জানতে চেয়েছিস তোর বাবা একদিন কোথায় ছিল? কি করব বলো,
তোমাকে দেখেই সব কেমন গোলমাল হয়ে গেল। চাকরি যাওয়ার ভয় খেয়ে গেলাম। সে তুমি কুপুত্তর বলো আর যাই বলো, তা তুমি বাঁচলেই বা কি করে, আর ছিলেই বা কোথায়? বলো, শুনবো তো নিশ্চয়ই। আর সেসব জেনে কি হবে বলো না, জানতে চাওয়া হয়নি। কি করে সব সামলাবো চিন্তায় ছিলাম। বলো বলো। তখন হাসপাতালে ভর্তি। একদিন রাতের দিকে হাসপাতালের ওয়ার্ডে চারদিকে ফিসফিসানি আরম্ভ হলো। ডাক্তার, নার্স, ওয়ার্ড বয় সবাই ফিসফিসে একে অন্যকে কিছু একটা বলছে আর আমার দিকে দেখছে। আন্দাজ করতে পারি কিছু একটা গন্ডগোল হয়েছে, আর সেটা আমাকে ঘিরেই। ওয়ার্ড বয়গুলো যেভাবে আমার দিকে দেখছে যেন এক্ষুনি তাকে গলা টিপে মেরে দেয়। রাতের দিকে একজন নার্স এসে একটা ইঞ্জেকশন দিয়ে গেল। সন্দেহ হতে ভাইলটা হাতে নিয়ে দেখি ফোরটুইন, ঘুমের ইঞ্জেকশন। হয়তো ঘুমায়নি বলেই। গভীর রাতের দিকে জনাচারেক ওয়ার্ড বয় আমাকে তুলে নিয়ে গিয়ে ফুলেশ্বরের কাছে একটা মাথার দিক খোলা দাঁড়িয়ে থাকা মালগাড়ির বগিতে তুলে ফেলে দিল। বগি ভর্তি লোহার রড, তারই মাঝে পড়েছিলাম আমি। রাতে ট্রেন ছুটতে ছুটতে খোলা হাওয়ায় বাতাস পেয়ে শরীরটা একটু ভালো বোধ হচ্ছিল, কিন্তু ট্রেনও থামে না। এদিকে খিদেও পায়, খাবার তো কিছু নেই, নামতেও পারি না। ওপর দিয়ে মাথা তুলে তাকিয়ে দেখি ট্রেন সাউথে যাচ্ছে। দুদিন যাওয়ার পর রেনিগুন্টার কাছে ট্রেনের স্পিড একটু কমলে নামতে যাব, এমন সময় মোটা মোটা কিছু তেলেগু লোক উঠে পড়ল। উঠেই বগি থেকে লোহা নামাতে শুরু করলো। তারপরই হঠাৎ আরপিএফ গুলি চালাতে শুরু করলো। লোকগুলো তো পালিয়ে গেল। একটা গুলি এসে লাগলো আমার কোমরে। আবার অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরল হসপিটালের বেডে, পুলিশ পাহারায়। ভালো হয়ে কোর্টের লোহাচোর প্রমাণিত হয়ে 2 বছরের জন্য জেলে ঢুকতে হলো। তা যাদের লোকের বডি তোমার বলে পোড়ানো হলো তার কি হলো? সে তো সত্যিই মরেছে। হাসপাতাল কি করেছে কি করে জানবো? নিশ্চয়ই কুমির ছানা দেখিয়ে তার ডেথ সার্টিফিকেট বার করে দিয়েছে। তো তুমি কি করলে তারপর? তারপর আর কি, 2 বছর জেল খেটে ভিক্ষে করে চা পাউরুটি খেয়ে বিনা টিকিটে বাড়ি পৌঁছলাম। তারপর থেকে এই তো। পরের দিন থেকে পাড়ায় একটা হুলস্থুল। করোনায় মরা জগদীশের ভূতকে গ্রামে দেখা গেছে। সবার মধ্যে একটা চাপা ভয় আর উৎসুক্য, আর ফিসফিস করে আলোচনা চলছে। স্বর্ণময়ী ভালো আছেন জেনে জগবন্ধু আর এবারে আসেনি। ওপাশ থেকে ভাইপোকে উপদেশ দেন, নবু, পুরোহিতের সঙ্গে একটু কথা বলে রাখ, গয়া গিয়ে দাদার পিণ্ডিটা দিয়ে আসা যায় কিনা দেখ। পাড়ার বন্ধুরা উপদেশ দিল জেলা বিজ্ঞান মঞ্চকে খবর দিতে। স্বর্ণময়ী মাথায় হাত দিয়ে বসে সারাদিন নাওয়া খাওয়া ছেড়েছেন। তনুজা অত কিছু বোঝে না, কিন্তু ওই বুড়ো লোকটা তার শ্বশুর, আর তার আসার জন্য নবীনের চাকরি চলে যেতে পারে শুনে সেও বিমর্ষ। কাকিমা মিতালি ওদের খাবার করে তনুর হাতে দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন, তাই 2 গাল ভাত পেটে গেছে। রাতে নবীন তার বাবাকে 20,000 টাকা ক্যাশে আর একটা এটিএম কার্ড দিয়ে বলল, এই অ্যাকাউন্টে 5 লাখ টাকার মতো আছে, শেষ হয়ে গেলে ফোন করো, আবার অ্যাকাউন্টে টাকা ফেলে দেব। তুমি গভীর রাতে বেরিয়ে যাও আজ। জগদীশবাবু কার্ড আর টাকাটা ফিরিয়ে দিয়ে বলেন, অত টাকা কি হবে রে নবু? আমার আর অত টাকা লাগবে না, তোরা রাখ। টাকাপত্র তোদের অনেক কাজে লাগবে। কার্ডটা রেখে দে, 1,000-5 টাকা বরং দে। কতগুলো দিন লাগবে তা তো ঠিক বলা যায় না। রাত তখন 2টো। স্বর্ণময়ীর ঘুম আসে না। তিনি যেন স্থির হয়ে শুয়ে থাকতেও পারছেন না। তার মনে হলো আগামীকাল তাদের বিয়ে 30 বছর পূর্ণ হবে। একবার লোকটার সাথে দেখা করা উচিত। তিনি জগদীশবাবুর ঘরে গিয়ে দেখেন দরজা হাট করে খোলা, ঘরে কেউ নেই। স্বর্ণদেবী চেঁচিয়ে ওঠেন, নবু, নবু রে, শিগগির আয়, তোর বাবা ঘরে নেই, কোথায় চলে গেছে বোধহয়। জগদীশ শেষবারের মতো একবার স্বর্ণময়ীর সাথে দেখা করবেন ভাবলেন, কিন্তু স্বর্ণময়ী তো চায় না তাকে দেখতে। শুধু স্বর্ণময়ী কেন, ছেলে, বউ, আত্মীয় পরিজন, বন্ধু প্রতিবেশী কেউ তাকে দেখতে চায় না। তিনি এখন কিছু লোকের কাছে অতীত, আর কিছু লোক তাকে দেখলে জগদীশের ভূত হিসেবে দেখবে। সব মানুষের কাছে অস্তিত্বহীন হয়ে গেছে সে। রাত বাড়ছে ক্রমশ। রাত একটু গভীর হলে জগদীশ উঠোনে নেমে এলেন। শেষবারের মতো সময় নিয়ে তার বাড়িটাকে একবার দেখে নিলেন। অনেক কষ্টে, অনেক মায়ায়, অনেক আশায় বানিয়েছিলেন তিনি। যাক, জগদীশই নেই, আর তার বাড়ি। তারপর দরজা খুলে মাথা নিচু করে অন্ধকার রাস্তায় বেরিয়ে গেলেন। বিড়বিড় করে বলতে থাকলেন,
আমার স্ত্রী নেই, আমার পুত্র নেই, আমার বাড়ি নেই, আমার সম্পত্তি নেই, আমার জন্য পৃথিবীতে কোনো জায়গা নেই, আমার কোনো অস্তিত্ব নেই, আমার পৃথিবীতে নেই। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।